মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ট্রিপলি ডিপার্টমেন্টের ডিপ্লোমা স্ট্রিম এবং এইচএসসি স্ট্রিমের যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট, তাদের একটা কোর্স আছে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ট্রিপলি 329। তাদের জন্য আমার এই লেকচারের টপিক্সটা হলো আন্ডারগ্রাউন্ড কেবলস, এবং এটা পড়বো আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই VK মেহতা অ্যান্ড রোহিত মেহতার বই থেকে, চ্যাপ্টার 11। তো প্রথমে আমরা জানবো আন্ডারগ্রাউন্ড কেবলটি কি। একটা চিত্র দেখি আমরা আগে। এটা একটা আন্ডারগ্রাউন্ড কেবলের চিত্র। এখানে 4টা কোড দেওয়া আছে। আমাদের 1 কোরও থাকতে পারে, 2 কোরও থাকতে পারে, 3 কোরও থাকতে পারে, 4 কোরও থাকতে পারে, কিন্তু কাভার থাকবে এবং বাহিরে একটা সারাউন্ডিং কাভার থাকবে। এবং এই আন্ডারগ্রাউন্ড কেবলগুলো সাধারণভাবে মাটিতে গর্ত করে অথবা ড্রিল করে স্থাপন করা হয়। দেখো আমরা সংজ্ঞাটা একটু পরে দেখি, তাহলে আরো ভালো জানতে পারবো। An underground cable consists of one or more conductor covered with some suitable insulation material and surrounding by a protective cover. The cable is laid underground to transmit electric power. আমরা একটা চিত্রের মাধ্যমে একটু দেখি। এটা এই কম্পারিজন অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন আর আন্ডারগ্রাউন্ড কেবল। এই চিত্রে দেখতেছি আমরা, এগুলো হলো আমাদের ওভারহেড ট্রান্সমিশন কেবল আর এগুলো হলো আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল। এখানেও এটা আন্ডারগ্রাউন্ড কেবল। এর কিছু সুফল আছে যে কারণে আমরা এটা ব্যবহার করতে চাচ্ছি এখন ইদানিং কালে। প্রথম যে কাজটা সেটা হলো, সুবিধাটা হলো আমাদের লেস লাইবল টু ড্যামেজ থ্রো স্টর্ম অ্যান্ড লাইটেনিং। আমরা জানি ওভারহেড ট্রান্সমিশন লাইনে প্রায় আমাদের লাইটেনিং এর কারণে অনেক ক্ষতি হয়ে থাকে, কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল যেহেতু মাটির নিচে থাকে এই কারণে স্টর্ম বা লাইটেনিং এর কোনো ক্ষতি হয় না। লো মেইনটেনেন্স কস্ট, লেস চান্স অফ ফল্ট, স্মলার ড্রপ, ভোল্টেজ ড্রপ হয় অ্যান্ড বেটার জেনারেল অ্যাপ্লায়েন্সেস। তবে এটা হলেও সুবিধার তুলনায় এর অসুবিধা কিন্তু অনেক বেশি। এই অসুবিধাগুলো সম্পর্কে আমরা একটু জানি। প্রথম যে অসুবিধাটা সেটা হলো গ্রেটার ইনস্টলেশন কস্ট। আমরা যখন স্থাপন করতে যাই তখন প্রায় 5 থেকে 8 গুণ খরচ বেশি পড়ে আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনের তুলনায়। লাইফ এক্সপেক্টেন্সি খুব কম, প্রায় অর্ধেক হয়ে আসে আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনের তুলনায়। আর আন্ডারগ্রাউন্ড কেবল রিপেয়ার মোর টাইম টু রিপেয়ার, তার মানে বেশ সময় প্রয়োজন আমাদের এগুলো রিপেয়ার করার জন্য। তো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখি, তাহলে আমরা আরো ভালো আইডিয়া পাবো। Lines are very rarely installed underground for 3 reasons: construction costs, the line's life expectancy, and repair time during outages. Unlike the lower voltage distribution lines that deliver electricity to homes and businesses and are often buried, high voltage transmission lines are very expensive to bury. Underground construction can cost 5 to 8 times more than above ground transmission lines, and ratepayers will have to absorb the extra cost. Crews must dig a trench every foot of ground on the route, and every 1,200 feet they have to install truck-sized concrete vaults underground where lines are spliced together. It's a complex and costly endeavor. Underground lines not only cost significantly more, but their lifespan is less than half as long as overhead lines. Underground cables must be replaced every 30 to 35 years, compared to 70 to 80 years for overhead lines. Many factors, such as water seepage and loss of insulation, affect longevity. And when outages do occur, it can take a week or more to locate and repair the problem underground, compared to only a few hours for overhead line repairs. Outages can affect tens of thousands of customers, and longer repairs mean more time without power at your home or business. আন্ডারগ্রাউন্ড কেবল হতে হলে তাদের কিছু রিকোয়ারমেন্ট গুলো লাগে। রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে কপার ও অ্যালুমিনিয়াম হাই কন্ডাক্টিং কেবল আর ব্যবহার করতে হবে। দ্য কন্ডাক্টর সাইড শুড বি সাচ দ্যাট ক্যারিজ ডিজায়ার্ড লোড কারেন্ট উইদাউট ওভারহিটিং। এরকম একটা সাইজ নিতে হবে আমাদের। মাস্ট বি provided with suitable mechanical protection. Cable material have complete chemical and physical stability throughout. আন্ডারগ্রাউন্ড কেবল কনস্ট্রাকশন। এবার আমরা একটু দেখবো যে আন্ডারগ্রাউন্ড কেবলে কি কি আসলে পার্ট গুলো থাকে। কিছু কিছু কেবলে 4টা পার্টও থাকতে পারে, কিছু কিছু কেবলে 7টা পার্ট থাকতে পারে। তো আমরা একটু সবগুলো একটু দেখার চেষ্টা করি।
যেগুলো লো টেনশন কেবল সাধারণত সেগুলোর পার্টগুলো কম থাকে, আর যেগুলো হাই টেনশন কেবল সেগুলোর পার্টগুলো অনেকগুলো বেশি থাকে। যেমন এই ছবিতে একটু দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা বলতেছি কন্ডাক্টর, এটা হলো ইনসুলেশন, পেপার ইনসুলেশন হতে পারে অথবা পিভিসি ইনসুলেশন হতে পারে। এর উপরে আমাদের আরেকটা টেপও থাকতে পারে, সেটাকে আমরা কভার টেপ বলি। এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ফিলার, এই ফিলার। এরপরে আমাদের এলইডি শেড থাকতে পারে, এটা হলো বেডিং, এটা হলো আমাদের আর্মোরিং, আর এটা হলো সার্ভিং। আমরা প্রত্যেকটা পার্ট একটু আলাদা আলাদা করে জানার চেষ্টা করি একটু। তো প্রথমে আসি আমরা আসলে কন্ডাক্টর, সবাই আমরা জানি যে কন্ডাক্টর গুলো আসলে এরকম হয়। এই কন্ডাক্টর গুলো কপারের হতে পারে অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। এরপরে জানতে হবে আসলে আসলে এই কপার বা অ্যালুমিনিয়াম সাধারণত কেন ব্যবহার করি, কারণ এটা হাই কন্ডাক্টিভ আর ফ্লেক্সিবিলিটি কেবল হিসেবে এটার জন্য ব্যবহার করা হয়। এরপরে আমাদের দরকার আসলে ইনসুলেশন। ইনসুলেশন গুলো পিভিসির হতে পারে অথবা রাবার হতে পারে অথবা ভার্নিশড ক্যামব্রিক পেপার হতে পারে। এগুলো ব্যবহার করি আমরা, ঠিক ইনসুলেশন গুলো ব্যবহার করি। এরপর আসলে আমাদের মেটালিক শীট, এই যে ছবিতে দেখা যাচ্ছে এটা হলো আমাদের একটা মেটালিক শীট, যেটা আমাদের আহ, যেটা আমাদের দেখো এদিকে দেখো ইনসুলেশন পেপারের উপর সাধারণত থাকে। এটা হলো মেটালিক শীট। এটা কেন ব্যবহার করি, যেন আমাদের কেবলকে তারা প্রোটেক্ট করতে পারে এগেনস্ট ময়শ্চারাইজার, গ্যাস, অ্যাসিড এন্ড আদার ড্যামেজেস। মেটালিক শীটের পরে যেটা থাকে সেটা হচ্ছে বেডিং। মেটালিক শীটকে প্রোটেক্ট দেওয়ার জন্য আমাদের এই ধরনের বেডিং দেওয়ার ব্যবহার করে থাকে। যেমন এগেনস্ট ব্যবহার করা হয় কেন, মেটালিক শীট এগেনস্ট corrosion and from the mechanical injury. It is it is made by jute or Hessian tape. সাধারণত এটা হেসেন টেপ দিয়ে বেশি ব্যবহার করা হয় থাকে। আর্মোরিং, মেটালিক শীটের মেটাল বেডিং যেটা ছিল আমাদের, এই বেডিং এর পরে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের আর্মোরিং। এই আর্মোরিংটা রাউন্ড শেপ হতে পারে অথবা ফ্ল্যাট শেপ হতে পারে। এটা কেন ব্যবহার করি আমরা সাধারণত, এটা ব্যবহার করি, আচ্ছা কি মেটেরিয়াল গুলো সাধারণত ব্যবহার করা হয় এটা আগে সেটা আমরা একটু জানি। সেটা হচ্ছে আমাদের এটা স্টিল ব্যবহার হতে পারে অথবা গ্যালভানাইজ স্টিল ব্যবহার করা হতে পারে। এটা ব্যবহার করা হয় সাধারণত মেকানিক্যাল তারটাকে মেকানিক্যালি ইনজুরি থেকে রক্ষা করার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। আর্মোরিং, আর্মোরিং কে প্রোটেক্ট করার জন্য আমাদের যেটা থাকে তার নাম হলো সার্ভিং। এটা হলো সবার বাইরের কাভার আমাদের তারের। এটা আমাদের সাধারণত পিভিসি বা এক্সপিএল দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। করবে ইনসুলেশন ম্যাটেরিয়াল গুলোর কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ গুলো অবশ্যই ফলো করতে হবে। সেই প্রপার্টিজ গুলো যেমন ধরো হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স টু অ্যাভয়েড লিকেজ কারেন্ট যেন না হয় সেজন্য আমাদের হাই রেজিস্ট্যান্স সেল ইনসুলেশন কেবল ব্যবহার করতে হবে। হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল ব্রেকডাউন অফ দ্য কেবল, হাই মেকানিক্যাল স্ট্রেংথ টু উইথস্ট্যান্ড দ্য মেকানিক্যাল হ্যান্ডলিং অফ দ্য কেবল, নন হাইগ্রোস্কোপিক যেগুলো ওয়াটার গ্রুপ সাধারণত সেগুলো ব্যবহার করেন, নন ইনফ্লেমেবল, আনএফেক্টেড বাই অ্যাসিড অ্যান্ড অ্যালকালি টু অ্যাভয়েড এনি কেমিক্যাল অ্যাকশন। এইগুলা সাধারণত আমরা ব্যবহার করি ইনসুলেশন ম্যাটেরিয়াল হিসেবে। কি কি ম্যাটেরিয়াল হিসেবে সাধারণত ব্যবহার করে, রাবার, তারপরে ভালকানাইজড ইন্ডিয়ান রাবার ব্যবহার হতে পারে অথবা ইমপিগমেন্ট পেপার ব্যবহার হতে পারে। এছাড়া আর কি ব্যবহার করি, ভার্নিশ ক্যাম্ব্রিক টেপ, এটা এগুলো হলো সাধারণত ভার্নিশ ক্যাম্ব্রিক টেপ অথবা পলিভিনাইল ক্লোরাইড সাধারণত ব্যবহার করা থাকে ইনসুলেশন ম্যাটেরিয়াল। Underground cable may be classified in three ways according to the number of cores in the cable, the type of insulation material used in their manufacture, the voltage for which they are manufactured. তো প্রথমে আমরা জানবো যে নাম্বার অফ কোর এর সাহায্যে কত ভাগ করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ কোরস দ্য কেবল হ্যাভ টু টাইপস, ওয়ান ইজ সিঙ্গেল কোর কেবল অ্যান্ড মাল্টি কোর কেবল। যদি আমাদের একটা কোর ব্যবহার করা হয় তাকে আমরা বলবো সিঙ্গেল কোর কেবল, আর যদি একের অধিক ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলবো মাল্টি কোর কেবল। মাল্টিপল কেবলকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে টু কোর কেবলস, দুইটা কোর ব্যবহার করা হয় ফেজ এবং নিউট্রাল, তাহলে আমরা বলবো টু কোর কেবল। এটা হলো থ্রি কোর্স কেবল যদি ব্যালেন্স সিস্টেম হয়, আর আছে হলো 3.5 কোর কেবল। কোশ্চেনটা হলো কেন আমাদের এটা ফোর কোর না বলে আমরা 3.5 ব্যবহার করি, সে সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। একটু দেখো যে ধরো আমরা একটা সিস্টেম ধরলাম যেখানে আমাদের তিনটা ফেজ আছে, তিনটা ফেজে সমান পরিমাণ কারেন্ট ফ্লো করে। যেমন ধরো 20 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ব্যালেন্স সিস্টেম, তাহলে এখানে আমাদের তিনটা কোর হলে আমাদের সাফিসিয়েন্ট, এখানে আমাদের ফোর কোর না হলে চলবে। কিন্তু যদি এমন একটা সিস্টেম হয় যেখানে প্রথম ফেজে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, দ্বিতীয় ফেজে 50 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, তৃতীয় ফেজে 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, তাহলে তো ব্যালেন্স সিস্টেম নয়। তাহলে এখানে অবশ্যই আমাদের একটা নিউট্রাল লাইন দরকার যেটা এক্সট্রা কারেন্ট ক্যারি করবে।
সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই 3.5 কোর কেবল ব্যবহার করি। এর কারণটা হলো যে নিউট্রাল লাইন থাকবে 1, 2, 3 তিনটা কোর ব্যবহার করা হয়েছে। আর পাশে যেটা ব্যবহার করা আছে এটা হলো আসলে নিউট্রাল লাইন। এই নিউট্রাল লাইন ব্যবহার করার কারণটা হলো যে এক্সট্রা যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটা এটা ক্যারি করবে। এখন কথাটা হলো যেটা আসলে কেন 0.5 বলতেছি? 0.5 বলার কারণটা হলো আমাদের যে কন্ডাক্টর গুলো ৩ টা কন্ডাক্টর আছে, এই ৩ টা কন্ডাক্টরের যে আয়তনটা হয় সাধারণত তার আয়তনের অর্ধেক হয়ে থাকে আমাদের এই নিউট্রাল ওয়্যারটা। এই কারণেই আমরা এটাকে 3.5 করে কেবল বলি। প্র্যাকটিক্যালি আমরা একটু দেখে আসি 3.5 করে কেবল। যেমন এইখানে দেখো, খেয়াল করে দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ৩ টা কোর দেওয়া আছে, পাশে দেওয়া আছে হলো আমাদের, এটাই আমরা বলতেছি হলো 0.5 কোর এবং এটা দেখতে এই ৩ টার তুলনায় প্রায় অর্ধেক। ইনসুলেশন ম্যাটেরিয়াল উপরে কয়েক শ্রেণীতে ৫ শ্রেণীতে সাধারণত ভাগ করা হয়। যেমন যদি পেপার ব্যবহার করা হয় পেপার ইনসুলেশন কেবল তাহলে এরকম হবে, ইমপ্রিগমেন্ট পেপার যদি ব্যবহার করে তাহলে ইথিলিন প্রোপাইলিন রাবার ব্যবহার করা হয় তাহলে এরকম কেবল সাধারণত হয়ে থাকে। এছাড়া পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হতে পারে অথবা XLPE ব্যবহার করা হতে পারে, যেটাকে আমরা ক্রস লিঙ্ক পলিইথিলিন বলা হয়। Now I will discuss the classification of underground cable according to the different voltage range. প্রথমে আমরা একটু দেখি লো টেনশন কেবলগুলো। এগুলো সাধারণত দেখতে এরকম হয়ে থাকে এবং এর রেঞ্জ হয়ে থাকে সাধারণত 1 কেবি পর্যন্ত। এগুলোর থিকনেস সাধারণত 1.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে ইনসুলেশন থিকনেস। এরপরে যেটা সেটা হচ্ছে হাই টেনশন কেবল। হাই টেনশন কেবলগুলো দেখতে এরকম হয়ে থাকে এবং এগুলোর ভোল্টেজ রেঞ্জ হলো আপ টু 11 কেবি পর্যন্ত এবং এগুলোর ইনসুলেশন থিকনেস হয়ে থাকে 4 থেকে 5 মিলিমিটার। সুপার টেনশন কেবল, এগুলো হলো সুপার টেনশন কেবল এবং এগুলোর ভোল্টেজ রেঞ্জ হয়ে থাকে সাধারণত 20 টু 33 কেবি পর্যন্ত এবং এদের ইনসুলেশন থিকনেস হয়ে থাকে সাধারণত 8 মিলিমিটার পর্যন্ত। এক্সট্রা হাই টেনশন কেবল, এগুলো দেখতে এরকম এবং এগুলো সাধারণত ভোল্টেজ রেঞ্জ 33 কেবি থেকে 66 কেবি পর্যন্ত হয়ে থাকে এবং এগুলোর থিকনেস অফ ইনসুলেশন হলো 16 মিলিমিটার। একটা আছে আমাদের এক্সট্রা সুপার হাই ভোল্টেজ এবং এটা ভোল্টেজ রেঞ্জ সাধারণত 132 কেবির কাছাকাছি হয়ে থাকে এবং এগুলো ইনসুলেশন থিকনেস হয়ে থাকে সাধারণত 23 মিলিমিটার। এই কেবলগুলো আমরা কিভাবে আসলে প্লেস করে থাকি? কেবলগুলো সাধারণত সরাসরি মাটিতে গর্ত করে ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলি ডিরেক্ট বারিড আন্ডারগ্রাউন্ড কেবল, অথবা আমাদের প্লেস ইনসাইড দ্য আন্ডারগ্রাউন্ড ট্র্যাঙ্ক, অথবা আমরা সাধারণত প্লেস ইনসাইড দ্য আন্ডারগ্রাউন্ড ডাক্টের মধ্যে এটা ব্যবহার করতে পারি। যদি আমরা সরাসরি মাটিতে গর্ত করে ব্যবহার করি তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আন্ডারগ্রাউন্ডে ড্রিল করে ব্যবহার করতে হয় তাহলে আমাদের সমস্যা বেশি হয়ে থাকে। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে আন্ডারগ্রাউন্ডে ড্রিল করে কিভাবে Directional drilling makes construction projects like this one possible. Let's rewind and take a look at the directional part of the drilling. The impressive accuracy of horizontal directional drilling is achieved through careful planning, well-trained navigators, guidance software, proper setup, and advanced steering tools. A skilled driller can direct the course of the drill bit along a pre-planned path over great distances. Different formations, however, require different techniques. In alluvial or soft formations, a jetting assembly uses high-pressure fluid to remove formation while drilling. The steering tool transmits data to the navigator. The driller can now orient the bend and the hydraulic pressure toward the desired direction. The nozzle, aligned with the bent sub, focuses intense hydraulic pressure to a chosen direction. It's like holding your thumb across a garden hose to increase the spray. Pushing forward, the bit follows the path of least resistance, guided by the deflection of the bend. Once this directional adjustment is complete, the driller can go back to rotating the drill string. Harder formations require a different approach. A drill motor replaces the jetting assembly. Now the hydraulic pressure is used to drive a turbine, which rotates the bit without having to rotate the drill string. This allows the driller to orient the bend and drill in the desired direction. The string is pushed forward or slid, guided by the deflection of the bend.
Once this directional adjustment is complete, the drill string can again be rotated. At regular intervals, steering data is gathered and adjustments made. ওভারেড ট্রান্সমিশন লাইনের মতো আন্ডারগ্রাউন্ড কেবল জয়েনিং প্রসেসটা এতটা সহজ না। আন্ডারগ্রাউন্ড কেবলটা মেইনলি যেহেতু আমাদের দরকার লাগে, ইনসুলেশনটা আসলে মেইন ফ্যাক্টর এবং অনেকগুলো পার্ট থাকে, এই কারণে এর জয়েনিং প্রসেসটা একটু জটিল। তো এখানে যে পিকচারটা দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের পার্ট গুলো দেওয়া আছে কিভাবে আসলে জয়েন করে। তো জয়েনিং প্রসেসটা আমরা একটু ভালোভাবে জানতে পারবো যে একটা ভিডিওর মাধ্যমে আমরা
আন্ডারগ্রাউন্ড কেবল সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। যেহেতু আমাদের ট্রান্সমিশন কেবল আমরা সবসময় দেখে থাকি, আন্ডারগ্রাউন্ড কেবল খুব একটা দেখি না। এই কারণে আমি চেষ্টা করছি তোমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে এগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছে। যদিও এরপরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করো।